2024 সালের ফেব্রুয়ারি মাস আমরা চলে গিয়েছিলাম আমাদের রাজ্যের অপূর্ব সুন্দর একটি জায়গা মাইথন জলাধার এবং তৎসংলগ্ন পুরুলিয়ার গড় সার্কিটে। কিন্তু সেখান থেকে ফিরে আসার পরেই তীব্র দাবদাহে পুড়তে থাকে দক্ষিণবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গ। তাই আমরা ঠিক করি আমাদের এই সিরিজের ভিডিওগুলি তখনই আমরা আপলোড করব যখন আপনারা এই ভিডিওগুলি দেখে প্ল্যান করতে পারবেন এবং সেই জায়গায় যেতে পারবেন। সেই কারণে এই সিরিজের ভিডিওগুলি আমরা এখন আপলোড করছি। আশা করি আমাদের গত পর্বের ভিডিওগুলিতে আপনারা যেরকম আপনাদের ভালোবাসা দিয়েছেন এখানেও তার অন্যথা হবে না। তাহলে চলুন শুরু করা যাক মাইথনের নতুন গল্প। হাতে পেয়েছেন দুদিনের ছুটি বা একদিনের ছুটি, আর মন বলছে একটু পালাই পালাই। অফিসের দৈনন্দিন কর্মব্যস্ততা, দৈনন্দিন নানান রকম ঝুট ঝামেলা থেকে একটু শান্তির খোঁজে মাঝে মধ্যেই আমাদের এরকম টুক করে বেরিয়ে পড়তে ভীষণ ইচ্ছে করে। আর আপনারা যদি এই রকমই ইচ্ছে করে থাকে তার সুলুক সন্ধান থাকবে আজকে আমাদের এই ভিডিওতে। যদি একদিনের ছুটি হাতে থাকে বা দুদিনের ছুটি, আপনি টুক করে বেরিয়ে পড়তে পারেন কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এমনই এক জায়গায় যেখানে আপনি পাবেন পাহাড়, পাবেন জঙ্গল, পাবেন ড্যাম, পাবেন ঝর্ণা, মন্দির, ইতিহাস এবং নানান রকম সংস্কৃতির এক মেলবন্ধন। হ্যাঁ, আমি কথা বলছি আসানসোলের মাইথনের। এটা ভীষণ সুন্দর একটা জায়গা। আর আজকে আমাদের ভিডিওতে থাকবে কিভাবে আপনি কলকাতা থেকে মাইথন আসবেন একদম কম খরচে, সময় বাঁচিয়ে, কিভাবে সারা দিনটা কাজে লাগিয়ে মাইথনের সমস্ত সাইট সিইংগুলো করবেন। এমন এমন সাইট সিইং যেগুলো মাইথনে আসলে সচরাচর কেউ করে না, সেইগুলো কিভাবে সহজে কম খরচে দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সারা দিনের খরচ কত পড়বে, এই সব কিছুর ডিটেল থাকছে আজকের আমাদের এই ভিডিওতে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি উইকেন্ডে আমরা একটা করে নতুন ভিডিও দিয়ে থাকি, তাছাড়াও চেষ্টা করি মাঝে মাঝে একটা করে বোনাস ভিডিও আপনাদেরকে দেওয়ার। তো প্লিজ আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। 11ই ফেব্রুয়ারি ঠিক সকাল 6টা, আর আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। 22387 হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে আমরা এখন চলে যাব কুমারডুবি স্টেশনে। এখান থেকে 231 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা যাব কুমারডুবিতে, আর সেখান থেকে আমরা যাব মাইথনে। তো এই যে ট্রেনটা ব্ল্যাক ডায়মন্ড, এটাতে টিকিটের দুটো অপশন রয়েছে, একটা হলো 2S আর একটা হলো সিসি। 2S এর টিকিটের ভাড়া হলো 120 টাকা আর সিসির টিকিটের ভাড়া হলো 430 টাকা। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, আজকে খুব সুন্দর ওয়েদার আছে, এখন ঠান্ডা ঠান্ডা, সেই কারণে আমরা 2S এর টিকিট কেটেছি, মানে মাত্র 120 টাকায় আমরা 231 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে যাব। আমাদের টিকিট হচ্ছে D1-এ। উঠে পড়েছি, ব্যাগ রেখে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। এই ট্রেনের টাইম হলো হাওড়া থেকে সকাল 6:15-এ, আর আমরা কুমারডুবিতে গিয়ে পৌঁছবো সকাল 10:15, মানে পুরো 4 ঘন্টা সময় লাগবে। দেখা যাক, এখন তো 6:05 আর আমাদের কুমারডুবিতে যাওয়ার কথা 10:15। ঠিকঠাক সময়ে আমাদের ট্রেন পৌঁছে দেয় কিনা, আর পুরো আজকের মাইথন সিরিজটা কেমন যায় সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মাইথন ব্লগ। 2S এর সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল খানিকটা এইরকম, সাথে ছিল লাগোয়া বাথরুম যেখানে ছিল বেসিন এবং ইন্ডিয়ান টয়লেট। ঠিক সকাল 6:17 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। 22387 হাওড়া ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া আর কুমোরডুবির মাঝখানে অতিক্রম করবে 13খানা হল্ট এবং 69টি ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনটিতে রয়েছে 15টি জেনারেল কম্পার্টমেন্ট, তার মধ্যে একটি লেডিস কম্পার্টমেন্ট
4টে নন এসি চেয়ার কার এবং 2টি এসি চেয়ার কার কম্পার্টমেন্ট। ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকে 54 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকে 110 কিলোমিটার প্রতি ঘন্টা। রেল লাইনের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মাত্র 4 ঘন্টার এই ট্রেন জার্নি কখন যে শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। 228 কিলোমিটার পথ পেরিয়ে এখন আমরা পার করছি ইস্ট সেন্ট্রাল লাইনের পশ্চিমবঙ্গের শেষ স্টেশন বরাকর। 11:05 বাজে আমরা কুমারটুলি স্টেশনে ঢুকছি। প্রচুর লেট করলো ট্রেনটা আমাদের। এই যে বরাকর নদী, তার উপর থেকে এই রেল ব্রিজটা এখন একদম শুকনো, পুরো শুকনো নদীটা। শীতের সময় বলে, বর্ষাকালে এখানে মোটামুটি ভালোই জল থাকবে। ট্রেনটা প্রায় 50 মিনিট মতন লেট। 10:15 ঢোকার কথা, এখনো যদিও ঢুকিনি। পুরো 11:10 আমরা নামলাম কুমারটুলি স্টেশনে। প্রায় 1 ঘন্টা লেট করলো ট্রেনটা। তবে ভীষণ সুন্দর ওয়েদার আছে, 22 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে এখন এখানে, একদম সানি ডে দেখতেই পাচ্ছেন। স্টেশনের সামনের দিকে গিয়ে তারপরে স্টেশন থেকে বেরোতে হবে বাঁদিকে। এই কুমারটুলি স্টেশন থেকে আমরা এখন যাব মাইথন ইউথ হোস্টেলে, ওখানে আমাদের বুকিং আছে। তো মোটামুটি 8.5 কিলোমিটার মতন রাস্তা আমাদেরকে অতিক্রম করতে হবে। তো চলুন যাওয়া যাক। স্টেশনের বাইরে গিয়ে দেখি অটো টোটো কী ব্যবস্থা আছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি। এই যে কুমারটুলি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে গিয়ে বাঁ দিক থেকে বেরোতে হবে। বেরোলে ওখানে আপনারা অটো স্ট্যান্ড পাবেন। আর ট্রেন থেকে নামার সাথে সাথেই এখানে কিছু অটোর দাদারা আছেন, ওনারা এসেও বলবেন। এখান থেকে কিছু প্যাকেজ ট্যুরও আপনারা করতে পারেন, মানে এখানে এসে মাইথন, পাঞ্চেত, গড়পঞ্চকোট দেখে আবার ফিরেও যেতে পারেন যদি আপনারা চান, আপনাদের হাতে যদি সময় না থাকে। তবে আমরা তো একদম লম্বা প্ল্যান নিয়ে এসেছি। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা, এই কুমারটুলি স্টেশনটা কিন্তু ঝাড়খণ্ডে, মানে আমরা এখন আর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই, কিন্তু আমরা যাব পশ্চিমবঙ্গে, মানে থাকবো পশ্চিমবঙ্গে। মাইথনটা কিন্তু অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে, আর ইউথ হোস্টেলে আমরা থাকবো। তো এটা বেশ মজার। নিয়ারেস্ট রেল স্টেশন যেহেতু কুমারটুলি, সেজন্য এখানেই নামলে আপনাদের সুবিধা হবে। তো চলুন এখন স্টেশন থেকে বেরোই, বেরিয়ে তারপরে অটো স্ট্যান্ড আর স্টেশনের বাইরেটাও আপনাদেরকে দেখাচ্ছি। বসে গেছি অটোতে। যে বলছিলাম যে অটোর দাদারা স্টেশনের পিছন দিকে দাঁড়িয়ে থাকেন, ওরকমই একটা অটোতে, মানে অটো দাদার সাথে কথা হলো স্টেশনে। তো 150 টাকায় আমাদেরকে নিয়ে যেতে রাজি হয়েছেন। যে দাদার সাথে যাব, ওনার নামটা একটু জেনে নিই। দাদা আপনার নামটা একটু বলুন। সাবির, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। ফোন নাম্বার আপনার 9346 20 12 93। আচ্ছা, এইখানে ঘোরার জন্য আর কি মানে প্ল্যান আছে? যদি কেউ মনে করে যে এখানে একদিন আসবে, একটু আশপাশটা ঘুরে দেখে চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি কি দেখান আর কত টাকা ভাড়া নেন? আমরা পাঞ্চিত দেখাই, রাজবাড়ি, বড়ন্তি আর মাইথন। 1200 টাকাতে পুরো ঘুরাই দিই আমরা। আচ্ছা, ওটাই মোটামুটি 1200 টাকায় সব কটা স্পট দেখে আপনারা কিন্তু বিকেলের মধ্যে বাড়ি চলে যেতে পারবেন, এরকম প্যাকেজও আছে। ঠিক আছে, আমরা এখন মাইথনের দিকে এগোই দাদার সাথে। এই হলো স্টেশনের বাইরের অটো টোটো স্ট্যান্ড। চাইলে আপনারা এখান থেকেও অটো বা টোটো রিজার্ভ করতে পারেন। আমরা যেখানে থাকবো অর্থাৎ মাইথন ইউথ হোস্টেল, তার দূরত্ব এই কুমারটুলি স্টেশন থেকে 8.4 কিলোমিটার। আর যদি আপনারা আসানসোল স্টেশন থেকে আসেন, সেক্ষেত্রে আপনাদের দূরত্ব পড়বে 24 কিলোমিটার। চলে এসছি আমরা মাইথন ড্যামের ওপরে, আর সাইডে রয়েছে পুরো মাইথন রিজার্ভয়ার, যেটা ড্যামের জল দেখুন কি সুন্দর রং এই সময় জলের। যেহেতু শীতকাল আর সানি ওয়েদার, অপূর্ব সুন্দর লাগছে ড্যামটাকে। আর যেই রাস্তাটা এত সুন্দর কালারফুল করা রয়েছে,
এটা দেখতেও খুব ভালো লাগছে কিন্তু। আর ঠিক তার ডান সাইডে একটা বড় খেলার মাঠ রয়েছে, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। দারুণ সুন্দর জায়গাটা, বিউটিফুল। দেখুন দূরে ছোট ছোট ওই যে বোটগুলো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে এই ড্যামের বোটিং পয়েন্ট। আমাদের ইচ্ছা আছে এখান থেকে বোটিং করার আজকে বিকেলের দিকে। স্পিড বোটও রয়েছে দেখছি। এতদিন যতগুলো ড্যাম দেখেছি তার মধ্যে সব থেকে বিউটিফুল লাগছে আমার কাছে এখনো পর্যন্ত এই ড্যামটা। যে এবার আমরা একদম যে মেইন ড্যাম সেটার উপর দিয়ে যাচ্ছি, গেট করা রয়েছে। আর এর ঠিক নিচেই রয়েছে যে জলটা ছাড়া হয়, এই ড্যামের জলটা বাঁ দিকে আটকে রাখা হয়েছে, রিজার্ভেয়ার থেকে ডান দিকে ছাড়া হয়। আর ঠিক তার উপর থেকেই এখন আমরা যাচ্ছি। এই লক গেটগুলো একদমই পাশে দেখতে পাচ্ছেন রয়েছে। আর এই একদম যে জায়গা থেকে এখন আমরা যাচ্ছি এর নিচে থেকেই জলগুলো যায়। এই শীতকালে আসলে এটাই বিউটি, যে জলের রংটা এত সুন্দর। আর এই সময়ে গরমকালে আসলে সত্যিই খুব কষ্ট হবে, কিন্তু এই সময় এত ভালো লাগছে। শীতের দুপুরবেলা 11:50 হয়েছে এখন টাইম, মানুষ দেখতে পাচ্ছেন ভর্তি পুরো। আজকে আবার সানডে, প্রচুর মানুষজন এসছেন। মানে লোকাল ট্যুরের জন্য, পিকনিকের জন্য, একদিনের ছুটিতে বেড়াতে আসার জন্য, নিজেদের গাড়ি নিয়ে আসার জন্য একদম আদর্শ জায়গা আমি বলবো। এই যে বরাকর নদীর জল যেটা বলছিলাম তখন, এখন তো লক গেটগুলো বন্ধ আছে। দারুণ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে জায়গাটাকে, কালারফুল। এর আগে মুকুটমণিপুরেও দেখেছিলাম, সেটাও বেশ সুন্দর মুকুটমণিপুরের ড্যামটা। তবে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। ভেতরে ভেতরে ছোট ছোট আইল্যান্ডগুলো রয়েছে, জায়গার বিউটিটাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে প্রচুর ফুল গাছ করেছে, গোলাপ ফুল। পুরো 12টার সময় আমরা পৌঁছে গেছি আমাদের ইউথ হোস্টেল, মাইথন ইউথ হোস্টেলে। এই ইউথ হোস্টেলে আমি বুক করেছিলাম। ইউথ হোস্টেলের যে ওয়েবসাইট আছে ওখান থেকেও ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বিশাল বড় একটা পার্কিং এরিয়া রয়েছে, যেখানে 2 হুইলার 4 হুইলার দুটোই আপনারা পার্ক করতে পারেন। আর এই একদম মাইথন ড্যাম যেটার পাশ থেকে আমরা এলাম তার একদমই কাছে এই ইউথ হোস্টেলটা। এই দিকে আমার মানে ডান হাতের দিকে হচ্ছে গেট, এদিক থেকে ঢুকে আর এই দিকে গেলে হচ্ছে রিসেপশন। আমরা রিসেপশনে গিয়ে কথা বলে রুম দেখে এসেছি, আর রুমে লাগেজগুলো রেখে এসেছি। ইচ্ছা আছে এখন ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে সাইট সিংয়ের জন্য বেরোবো। তাই জন্য আর বেশি সময় নষ্ট করব না, তাড়াতাড়ি চলুন আপনাদেরকেও রুমটা দেখিয়ে দিই, আর তারপরে বেরিয়ে যাব আজকের জন্য। এটা হলো রিসেপশন এরিয়া, আর আমাদের যে রুম দেওয়া হয়েছে ওটা গ্রাউন্ড ফ্লোরেই। এই যে গ্রাউন্ড ফ্লোরের এই করিডোর দিয়ে সোজা চলে গেলে 106 নম্বর রুম। এই রুমটাই দেওয়া হয়েছে আমাকে। এটা হলো এসি ডাবল বেডেড রুম। এই রুমের ভিতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। বিশাল কিছু ইমপ্রেসিভ নয়, মোটামুটি। এটা হলো বেড, ডাবল বেড রয়েছে একটা। ডাবল বেডটা বেশ বড় সাইজেরই, 3 জন অনায়াসে এই বেডে থাকা যাবে, এরকমই বড়। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এখানে একটা সাইড টেবিল, তার সাথে ড্রয়ার আছে, সাথে রয়েছে একটা ড্রেসিং টেবিল, তার পাশে রয়েছে একটা টিভি। খুব ভালো কথা, সব কিছুই খুব ভালো, কিন্তু যেটা খারাপ সেটা হচ্ছে টিভির নিচে এই ড্যাম্পটা। এটা প্রচণ্ড বাজে লাগছে দেখতে পুরো রুমের মধ্যে। আর এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রবেও আয়না দেওয়া রয়েছে। ওয়ার্ড্রবের ভিতরটা এরকম বেশ পরিষ্কার। এইখান থেকে এই যে জানলা, এই জানলা থেকে বাইরেটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে বাইরে পার্কিং যে এরিয়া যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম ওটা দেখা যাচ্ছে। আর এই হলো বাথরুমের অবস্থাটা দেখি। ওই সেম মোটামুটি, একদমই ভালো লাগলো না আমার, একদমই মোটামুটি, মানে ঠিক আছে আর কি, লো বাজেটে থাকার জন্য। যেহেতু এটা আমরা লো বাজেট ট্রিপ করছি,
তার জন্য মোটামুটি মানিয়ে নিতে হবে এই আর কি। তবে এই রুমটার ভাড়া আমার পড়েছে উইথ জিএসটি 1114 টাকা পার ডে, উইদাউট ফুডিং, অনলি লজিং, শুধুমাত্র থাকার জন্য 1114 টাকা। এনাদের রেস্টুরেন্ট রয়েছে, তার নাম্বার আমাকে দিয়ে দিয়েছে, সেখানে গিয়ে আপনারা খেতে পারেন অথবা বাইরে থেকেও খাবার খেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। মাইথন জলাধারের একদম পাশে অবস্থিত হওয়ায় আমরা এই সরকারি যুব আবাসটি অনেক আশা করে বুক করেছিলাম, কিন্তু ঘরে ঢোকার পর বেশ খানিকটা আশাহতই হয়েছিলাম বটে। তবে এখানে থাকার অভিজ্ঞতা বা এখানকার স্টাফেদের ব্যবহার কিন্তু বেশ ভালো ছিল। 1:30 বাজে আমরা ইউথ হোস্টেলে চেক ইন করে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। লাঞ্চ করিনি, এখন লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে এখানে যে লোকাল সাইট সিইংগুলো আছে সেগুলো দেখতে যাব। একজন অটোওয়ালা দাদার সাথে কথা হয়েছে, ওনার নাম্বার এই ইউথ হোস্টেলের রিসেপশন থেকেই দিয়েছিলেন, ওই শুভজিৎ বাবু যিনি ছিলেন উনি দিয়েছিলেন ওনার নাম্বারটা। ওনার সাথে মোটামুটি একটা প্রাইমারি লেভেলের কথা হয়েছে, অনেকগুলো জায়গার নাম বললেন যেগুলো আজকে উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। তো কি কি দেখাচ্ছেন উনি সবটাই আজকের ভিডিওতে, মানে এই ভিডিওতেই থাকবে, সেজন্য এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর এখন করব লাঞ্চ। তাহলে চলুন এখন তাড়াতাড়ি লাঞ্চ করে আজকে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে পড়া যাক। আর এই হলো এই ইউথ হোস্টেলের প্রবেশদ্বার। ইউথ হোস্টেল থেকে আমাদেরকে যে খাবার হোটেলের নাম্বারটা দিয়েছিল, একদম ইউথ হোস্টেলের গেট থেকে বেরিয়েই সামনে বাঁ দিকে পড়বে হোটেল শঙ্কর, আমার পিছনে দেখতেই পাচ্ছেন, যেখান থেকে আজকের লাঞ্চ আমরা সারলাম। আমি স্পেশালি বলবো এত সুন্দর পাইস হোটেল কিন্তু খুব কম আমি খেয়েছি। প্রত্যেকটা রান্না মানে শুক্তো থেকে শুরু করে আর পাঁপড় পর্যন্ত এক কথায় অসাধারণ ছিল। ঘরোয়া সুন্দর রান্না যারা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে খেতেই পারেন। খুব তৃপ্তি করে খেয়েছি, খিদে প্রচণ্ড পেয়েছিল। এখন পেট ভরে খাওয়ার পরে আমাদের অটো চলে এসছে, সেই অটো দাদা নাম্বারও আমাদের ইউথ হোস্টেল থেকেই দিয়েছে। সেই অটোতে করেই আজকে আমরা লোকাল সাইট সিইংটা করবো। কি কি দেখছি আর অটো ভাড়া কত পড়লো আর যার সাথে ঘুরছি তার নাম্বার সবটাই আমি দিয়ে দেবো, তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এখন চলুন অটোতে উঠে পড়া যাক। এখন বাজে 2:10। এই যে এই দাদার সাথেই আমরা যাব আজকে। একটু নামটা বলুন। আমার নাম আতাউল হোসেন। ফোন নাম্বারটা বলে দিন। 9382619578। ঠিক আছে, এই দাদার সাথে আমরা ঘুরছি, কীরকম অভিজ্ঞতা হয় সবটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই আমরা চলে গেলাম কল্যাণেশ্বরী মন্দিরে। মাইথন ড্যাম থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। চলে এসেছি ইউথ হোস্টেল থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত কল্যাণেশ্বরী মন্দিরে। এটা এখানকার বিখ্যাত একটা মন্দির, 500 বছরের পুরানো। এই মন্দিরে যাওয়ার রাস্তাটা এই দিকে, আর অটো আমার পিছনে পার্ক করে দিয়েছে। এখান থেকে এখন আমরা মন্দিরের দিকে যাব। এর আগেই এখানে দেখতে পারবেন পরপর এখানে পুজো দেওয়ার জন্য অনেক দোকান রয়েছে। চাইলে আপনারা এখান থেকে পুজো কিনে তারপরে মন্দিরের মধ্যে যেতে পারেন। আর এই হলো মন্দিরের গেট। দেখুন মন্দির গেটের মধ্যে দিয়ে প্রবেশ করার পরেও এখানে কিন্তু দুপাশে রয়েছে প্রচুর দোকানপাট। এই যে মন্দিরটা, এখন আমরা যে মন্দিরে যাচ্ছি, যেটা এই মাইথন ড্যামের কাছে অবস্থিত, এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি। এই মন্দির পুরনো যে মন্দিরটা সেটা আছে গড় পঞ্চকোটের ওখানে, ওটা ধ্বংস হওয়ার পরেই কিন্তু এইখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। সেটা 500 বছরের পুরনো ছিল। দাঁড়িয়ে আছি কল্যাণেশ্বরী মন্দিরের একদম যে মূল দরজা, সেই দরজার সামনে। এই যে বর্তমান মন্দিরটি, এইটি নির্মাণ করেছিলেন প্রসাদ পাল বা গুরুদিন প্রসাদ পাল নামে একজন ব্যক্তি। এবং বিশ্বাস করা হয় যে যারা নিঃসন্তান মহিলা আছেন তাদের জন্য এই মন্দির খুবই জাগ্রত। তারা এখানে পুজো দিলে তাদের সন্তান সম্ভবা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং এটাও কথিত আছে যে এই মন্দিরে একটা সময় কিন্তু মানব বলিও হতো, যদিও সেই প্রথা এখন আর নেই। তবে প্রচুর ইতিহাস জড়িত আছে এরকম একটা ঐতিহাসিক মন্দিরের মধ্যে। এখন আমরা ঢুকতে চলেছি। হলো মূল মন্দিরের চূড়া। উপাসক প্রচুর রয়েছে এইখানে। আর এই যে বলির জায়গা, এইখানে এখনো পর্যন্ত বলি প্রথা আছে।
এখন আমরা মূল মন্দিরের যে গর্ভগৃহের ভেতরে যাচ্ছি। এর ভিতরে আপনারা দেখতে পাবেন প্রচুর বাচ্চা রয়েছে চারিদিকে। আমি যেটা একটু আগে বলছিলাম যে এখানে সন্তান যাদের হয় না, যাদের সমস্যা আছে, তাদের কিন্তু এই মন্দিরে পুজো দিলে সন্তান সম্ভবা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তো সেই মানসিক করা থাকে এবং সন্তান হওয়ার পরে সেই বাচ্চাকে নিয়ে এসে এখানে পুজো দেওয়ার একটা চল রয়েছে, সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমরা মন্দিরের ভিতর থেকে বেরোলাম, মানে মন্দিরের মধ্যে যে গর্ভগৃহ যেখানে মায়ের পুজো হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো মূর্তি বা সেরকম অর্থে মায়ের কোনো প্রতিমা নেই। ছোট্ট একটা পিতলের মূর্তি রয়েছে। আর মূল যেটাকে পুজো করা হয়, যে বড় একটা গুহা মতো জায়গা রয়েছে, সেটাকেই লাল চেলি কাপড় দিয়ে এবং ফুল দিয়ে পুজো করা হয়। ওই জায়গাতে কিন্তু প্রচুর মানুষ পুজো দিচ্ছেন। খুব জাগ্রত বলে মনে করা হয় স্থানীয়দের কাছে। এটা প্রচণ্ড জাগ্রত একটি মন্দির হিসাবেই বিখ্যাত। আপনারা যদি আসানসোল আসেন বা মাইথন আসেন, তাহলে অবশ্যই একবার ভিজিট করে যাবেন এই অসাধারণ জায়গা কল্যাণেশ্বরী মন্দিরে। আসলে কিন্তু এটা কোনো সতীপীঠ নয়, এটা অ্যাকচুয়ালি সিদ্ধপীঠ। এখানে আসলে আশা করি আপনাদের মনের শান্তি আপনারা লাভ করবেন। আমার পিছনে রয়েছে মন্দিরের গর্ভগৃহ। এখান থেকে বেরোলে সামনের দিকে গেলে একটা ঝর্ণা পাওয়া যাবে। এখন আমরা সেই দিকেই যাব। তবে আমরা কিন্তু মন্দিরের ভিতর থেকে বেরোইনি, আমরা বেরিয়ে জুতো পরে তারপরে পাশ থেকে একটা ঘুর পথ আছে, ওখান থেকে এখন আমরা যাচ্ছি, কারণ না হলে আমাদের জুতোটা খুলেই যেতে হতো। এদিক থেকে নেমে আসলে এখানেও রয়েছে একটা ছোট মন্দির। আর মন্দিরের পাশ থেকে দেখুন এইখানে এই জায়গাটা কি সুন্দর। এই ঝর্ণাটাকে ওনারা বলছেন অমরনাথ ঝর্ণা। সব সময় এই ঝর্ণায় কিন্তু জল পড়ে। এখন যেমন একদমই শীতকাল, শুকনো চারিদিকে, কিন্তু দেখুন এখনও ঝর্ণা থেকে ভালোই জল পড়ছে। আর বর্ষাকালে তো একদমই উপচে পড়া জল থাকে এখানে। তবে এখান থেকে যদি আপনি দেখেন যে পাথরের গাগুলো থেকে ঝর্ণার জল আসছে, তার আশেপাশে প্রচুর প্রেমিক যুগলের নাম লেখা রয়েছে। কিন্তু আর যে জলটা প্রচণ্ড নোংরা, এইদিকে যেগুলো জমে রয়েছে, এইটা একটু পরিষ্কার করা দরকার, তাহলে জায়গার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। কল্যাণেশ্বরী মন্দির থেকে মাত্র 500 মিটার রাস্তা আবার মাইথনের দিকে এগিয়ে আসলেই এখন আমরা চলে এসেছি ভান্ডার পাহাড়। মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কতগুলো সিঁড়ি উঠে যাচ্ছে, প্রায় 300টা মতন সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে একদম এই পাহাড়টার মাথায়, মানে ভান্ডার পাহাড়ের মাথায় উঠলে সেখানে রয়েছে একটা শিব মন্দির। এখন আমরা সেই দিকেই যাব। যে সিঁড়িগুলো দিয়ে উঠছি বেশ খাড়াই রয়েছে এই সিঁড়িগুলো। বেশ কিছুটা উপরে উঠে এসেছি আমরা। এখান থেকে চারপাশের ভিউটা দেখুন, দারুণ লাগছে। তবে বারবার যেটা বলছি, সিঁড়িগুলো কিন্তু মারাত্মক খাড়াই। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ভান্ডারি পাহাড়ের একদম মাথায় যে শিব মন্দির আছে সেইখানে। এখান থেকে চারপাশের ভিউটা তো অপূর্ব সুন্দর। আমার ডান দিকে দেখা যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটা তার সাথে সবুজ গাছপালা, দূরে পাহাড়, আর একদম এই জঙ্গলের মধ্যে দিয়েই সিঁড়ি করা, যে সিঁড়ি দিয়ে আমরা উঠে এসেছি। আর দেখুন এই যে মন্দির দেখা যাচ্ছে, মূল মন্দিরের যে সিঁড়ি, সেই সিঁড়িতে উঠছি। টোটাল 306খানা সিঁড়ি রয়েছে। পিছনে দেখা যাচ্ছে অসাধারণ মাইথন ড্যাম। আর এই হলো মন্দির। উপরে পুরো স্টেইনলেস স্টিল আর ভিতরে অষ্টধাতু। এটা কবেকার মন্দির, কতদিনের পুরনো? বহুদিনের পুরনো। 80 বছর। আচ্ছা, কি নাম ওনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা।
ওই কালিকানন্দ মহারাজ, কালিকানন্দ উনি এই অমরনাথ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। ওখানে ওনার ছবি রয়েছে। বাহ, খুব সুন্দর। এই বড় পাথরটার নিচে একটা গুহা রয়েছে, ওইখানেই উনি থাকতেন। এখন আমরা মাইথন ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। এই মাইথন ব্যারেজ বা মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। যে এই হলো জলবিদ্যুৎ কেন্দ্র। এই বাঁধ নির্মাণই করা হয়েছিল প্রধানত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের জন্য। এখানে ভূগর্ভস্থ একটা পাওয়ার স্টেশনে রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। আর এই যে বাঁধ, যেটার দৈর্ঘ্য হচ্ছে 15,712 ফুট আর এর উচ্চতা হলো 165 ফুট। আর এই যে জলাধারটি আমার ডান দিকে রয়েছে, তার আয়তন হচ্ছে 65 বর্গ কিলোমিটার। দামোদর ভ্যালি কর্পোরেশনের আওতায় স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প দামোদর ভ্যালি কর্পোরেশন, যার পরিকল্পনা করা হয়েছিল 1948 সালের 7 জুলাই, তারই একটি বাঁধ হলো এই মাইথন বাঁধ। বাঁ দিকে দূরে একটা দেখা যাচ্ছে ফাঁকা জায়গা, ওইটা হচ্ছে ডিয়ার পার্ক। ওই ডিয়ার পার্কের মধ্যে আমরা কিন্তু এখান থেকে খালি চোখে প্রচুর হরিণ দেখতে পাচ্ছি। যদিও ওই ডিয়ার পার্কের মধ্যে প্রবেশ করা যায় না, তবে বাঁধের ওপর থেকে আপনারা চলমান গাড়ি থেকে ওই হরিণগুলোকে দেখে নিতে পারেন, কারণ বাঁধের ওপরে কিন্তু গাড়ি দাঁড় করানো নিষেধ। একটু বাদেই সূর্যাস্ত হবে, আশা করছি দারুণ সুন্দর একটা সূর্যাস্ত আমরা এখান থেকে দেখতে পারবো। আর যে ভান্ডার পাহাড়ে আমরা গেলাম একটু আগে শিব মন্দির দেখতে, এইখান থেকে কিন্তু এই ভান্ডার পাহাড়ও দেখা যাচ্ছে। 6টা গ্যালারি, 3টে হাইডেল। 12খানা লক গেট, 6টা গ্যালারি আর 3টে হাইডেল। বিদ্যুৎ যে তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানের ভূমিরূপটা একবার জাস্ট লক্ষ্য করুন। বর্ষাকালে পুরো জলে ভরে যায় না, ওই জায়গাটা একদম জলে ভরে যায়। এখন সাংঘাতিক সুন্দর লাগছে। এইদিকে জল নেই, কারণ এখন লক গেটগুলো বন্ধ আছে। যেই ডিভিসি জল ছাড়বে তখন একদম ওই দিক থেকেও খরস্রোতা নদী বয়ে যাবে। আর এটা কিন্তু বরাকর নদী। এই ব্যারেজটা পেরোলেই আমরা ঝাড়খণ্ডে আবার চলে যাব, অর্থাৎ কুমোরটুবি থেকে যে রাস্তা দিয়ে আমরা এসছি ওই বর্ডারের দিকেই এখন আবার আমরা যাচ্ছি। পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের যে বর্ডার, মানে আমি যেটা বলছিলাম কুমোরডুবি স্টেশনে দাঁড়িয়ে, দাঁড়িয়ে যে আমরা ঝাড়খণ্ডে নেমেছি কিন্তু যাব পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে আমরা এসছি। এই যে এই হলো ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডার, তাই তো? এই আমরা চলে এলাম ঝাড়খণ্ডে। দারুণ মজার এটা। ঝাড়খণ্ডের দিক থেকেও কিন্তু বোটিং করার জায়গা রয়েছে। আর এইদিকে দেখুন বাঁদিকে রয়েছে পিকনিক স্পট। এখানেও কিন্তু প্রচুর মানুষ পিকনিক করছেন এই বাগানটার মধ্যেও। এটাও খুব সুন্দর জায়গা। এটা হলো ঝাড়খণ্ড সাইডে। উপর থেকে এসে বাঁদিকে, বাবা এই বাঁদিকে ঘুরলেই হলো মিলেনিয়াম পার্কের রাস্তা। মানে যে দিকটা দেখাচ্ছিলাম মানুষ পিকনিক করছেন, পুরো নিচের দিকে নামছি এখন আমরা। এটা পুরো ডাউন নামবো এখন। মিলেনিয়াম পার্কের রাস্তা শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মিলেনিয়াম পার্কের দিকে। কিছুটা এগোতেই আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কের পাশে। দেখতেই পাচ্ছেন যে ভিতরটা কত সুন্দর ফুল গাছ দিয়ে এবং নানান রকম পশু পাখির মূর্তি দিয়ে সাজানো রয়েছে। তবে এই পার্কের একদম ভিতরে কিন্তু ঢোকার কোনো অনুমতি নেই, মানে বাইরের এই রাস্তা থেকেই আপনাকে এই ফুলের সৌন্দর্য এবং এই পার্কের সৌন্দর্যকে উপভোগ করতে হবে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে সোজা চলে গেলাম লক গেটের দিকে।
মিলেনিয়াম পার্ক থেকে খানিকটা এগিয়ে এখন আমরা চলে এসেছি ব্যারেজের একদম কাছে। এখান থেকে দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখা যাচ্ছে যে 12টা স্লুইস গেটের কথা বলছিলাম, বর্ষার সময় যেগুলোকে খুলে দেওয়া হয় ওইগুলো রয়েছে। আর ঠিক নিচে দেখুন যেখান থেকে জল পড়ছে অল্প, ছোট ছোট গেটগুলো, ওগুলোকে বলা হয় গ্যালারি। ওই রকম গেট রয়েছে 6খানা, আমরা 5টা দেখতে পাচ্ছি, আর একটা আমাদের বাঁদিকে রয়েছে যেটা এই ক্যামেরাতে আসছে না। আর 3টে বড় হাইডেল রয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে না। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মাইথনে একমাত্র দ্বীপে থাকার যে ঠিকানা, সেটা হলো এই ডিভিসির নিজস্ব যে গেস্ট হাউস এখানে রয়েছে, মজুমদার নিবাস। আপনারা যদি ডিভিসির নিজস্ব গেস্ট হাউসে থাকতে চান তাহলে কিন্তু এরকম দারুণ একটা আইল্যান্ডের মধ্যে আপনারা থাকতে পারবেন। ভিতরে প্রবেশ নিষেধ, ওখানে না থাকলে ভিতরে তো ঢোকা যাবে না, তবে লোকেশনটা অপূর্ব সুন্দর। এখান থেকে দারুণ সুন্দর একটা সানসেটও আপনারা এনজয় করতে পারবেন। এখান থেকে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এনাদের নিজস্ব বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। খুবই ভালো লাগবে যদি এখানেও আপনারা থাকেন। এরপর আমরা সোজা চলে গেলাম মাইথন ড্যামের বোটিং পয়েন্টে, কারণ আমাদের প্ল্যান ছিল আজ আমরা বোটিং করতে করতে সূর্যাস্তটা উপভোগ করব। এখন চলে এসেছি মাইথন ড্যামের একদম পাশে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় এরিয়াটা রয়েছে ড্যামের পাশে, এটা হলো পিকনিক স্পট। প্রচুর পিকনিক আজকে করছে যেহেতু আজকে রবিবার। আর এইখান থেকে বোটিংয়ের যে ব্যাপারটা আছে সেটা আমি বলে দিই। আচ্ছা, তার আগে বলে দিই, এইখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আমার পিছনের, এই যে পাহাড়টা, ওর পিছনেই রয়েছে বাথানবাড়ি গ্রাম। সেটা আপনারা ঘুরে দেখতে যেতে পারেন যদি লোকাল কিছু জায়গা দেখার আপনাদের ইচ্ছা থাকে। আর এইখানের মানে একদম আমার পিছনে এই মাঝখানে যে দ্বীপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আনন্দ দ্বীপ। আর এইখান থেকে যে বোটিংগুলো করা হয়, এই যে বোটগুলো এখানে রাখা রয়েছে দেখুন, এগুলোতে 6 জন করে বসার ব্যবস্থা রয়েছে। 6 জনের 600 টাকা ভাড়া পড়বে, মানে 100 টাকা করে পার হেড। তাতে ওই আনন্দ দ্বীপে নিয়ে গিয়ে ওই আনন্দ দ্বীপে আপনাদেরকে নামিয়ে দেবে, ওখানে আপনারা ঘুরে চলে আসতে পারবেন। আর যদি এখানে স্পিড বোটেরও ব্যবস্থা রয়েছে, যদি আপনারা স্পিড বোটে করে যান সেক্ষেত্রে স্পিড বোটে বসার ব্যবস্থা রয়েছে 8 জনের। 8 জনের ভাড়া পড়বে 800 টাকা, সেখানেও পার হেড 100 টাকা করে। তবে স্পিড বোটে কিন্তু ওই আনন্দদ্বীপে নামাবে না, আনন্দদ্বীপটাকে রাউন্ড করে নিয়ে চলে আসবে। আর পিছনে একদম এই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওর ওই পারে রয়েছে সবুজ দ্বীপ, ওটা একটু দূরে। যদি সবুজ দ্বীপে আপনারা যাবেন বলে মনে করেন সেক্ষেত্রে সবুজ দ্বীপে স্পিড বোটে করে গেলে ভাড়া পড়বে 1200 টাকা। 8 জনেরও 1200 টাকাই ভাড়া পড়বে, কারণ স্পিড বোটে বসার ক্যাপাসিটি 8 জনের। আর এমনি যে নৌকোয় করে 600 টাকায় আপনারা আনন্দ দ্বীপে যাবেন, ওই রকম নৌকোতে যদি আপনারা সবুজ দ্বীপে যেতে চান সেক্ষেত্রে 6 জনের ভাড়া পড়বে 1000 টাকা। আর এই দিকে একটা পাহাড় দেখুন, দেখতে পাচ্ছেন, মানে এই বাথানবাড়ি গ্রামটা যে পাহাড়ের পিছনে আর কি বলে আনন্দদ্বীপ, তার মাঝখানের যে পাহাড়টা, ওইখানে হচ্ছে ফায়ারিং স্টেশন আছে। ওইখানে সিএসএফের জওয়ানরা এসে তাদের ফায়ারিং প্র্যাকটিস করেন। তো এই পুরো জায়গাটা এখন মোটামুটি 3:50 মতো বাজে, অপূর্ব সুন্দর লাগছে। আর এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, এই যে পাহাড়টা এখন আপনারা দেখছেন, ওই পাহাড়ের ঠিক মাঝখানে দেখুন একটা লজ দেখা যাচ্ছে, ওটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে লজটা রয়েছে মুক্তধারা। ওই লজটা দারুণ সুন্দর লোকেশনে, দারুণ পজিশনে এই লজটা। যদি ওই লজে আপনারা থাকবেন বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে লজের ওয়েবসাইট আমি দিয়ে দেবো, বুক করে চলে আসতে পারেন। চলে এসেছি এখন আমরা বোটিং করতে। এখান থেকে টিকিট কেটে নিয়েছি, এটা হলো বোটিংয়ের টিকিট কাউন্টার। এখান থেকে 100 টাকা করে পার হেড। যে বোটিংটাতে আমাদেরকে আনন্দদ্বীপে নিয়ে যাওয়া হবে ওই বোটিংটাই আমরা করব। তো এখন যাচ্ছি বোটের দিকে। শুরু হয়ে গেছে আমাদের আনন্দদ্বীপ বোটিং। একটা সাইডে বসেছি বোটের, আর আমাদের এই বোটের যিনি পাইলট দাদা আমার সামনেই উনি বসে আছেন, এরমভাবে দাঁড় বাইছেন, দেখাচ্ছি আপনাদেরকে। দাদা আপনার নাম কি? হ্যাঁ, নাম বলা বারণ আছে নাকি? লজ্জা পাচ্ছেন দাদা আসলে। এই যে সানসেটটা হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ।
এই পাহাড়টার নাম কি দাদা? এই যে যেটা সূর্যাস্তটা হচ্ছে বড় পাহাড়। আচ্ছা, ওর মাঝখান থেকে সূর্যাস্তটা হচ্ছে, আর সবুজ দ্বীপটা ওই দিকে, তাই তো? আপনারা একটা যদি ঘুরবেন তো ওটা আমি ঘুরিয়ে দিব। এখানে যেটা দিয়ে যাচ্ছেন না ওর থেকে বেশি ঘুরাবো। আনন্দদ্বীপের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, মোটামুটি 10 মিনিট মতন হয়েছে। অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত হচ্ছে আমাদের বাঁদিকে। আর এই আনন্দদ্বীপে ঘোরবার সময় ওনারা দেবেন 20 মিনিট। ওখানে নামানোর পরে 20 মিনিট আপনারা ওই দ্বীপটাতে ঘুরে দেখতে পারবেন। তারপর চাইলে আপনারা যদি চান সেক্ষেত্রে এক্সট্রা ওনাকে পে করলে আশপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবে বা আনন্দদ্বীপের পাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবে। যদি না চান তাহলে আবার যেখান থেকে আমরা উঠেছিলাম ওখানেই ব্যাক করবে। চলে এসেছি আনন্দদ্বীপে। কেন দ্বীপটার নাম আনন্দদ্বীপ হয়েছে জানি না, তবে এখানে আসলে যে আপনার খুব আনন্দ হবে এটুকু কথা দিতে পারি। আর যদি এরকম সূর্যাস্তের সময় আসেন তাহলে যে কয়েক গুণ বেশি আনন্দ হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, যেটা জানা গেল এখান থেকে, আগে যেটা তো বলেছিলাম এই বোটের কথা আর স্পিড বোটের কথা, তার সাথে আরও একটি বোট জানতে পারলাম যেটা হচ্ছে মেশিনওয়ালা বোট বা ভুটভুটি যেটাকে বলে, ওটাতে করেও আপনারা আসতে পারেন। ওটার ক্যাপাসিটি হচ্ছে 20 জন, তো ভাড়া একই থাকবে, মানে 100 টাকাই পার হেড ভাড়া থাকবে। তবে 20 জন না হলে কিন্তু ওই বোটটা ছাড়বে না। চাইলে আপনাদের যদি গ্রুপ বড় থাকে তাহলে ওটার অপশনও আপনারা নিতে পারেন। আনন্দদ্বীপে নেমে যতটা আনন্দ হয়েছিল, 2 পা এগোনোর পরেই কিন্তু সেই আনন্দ অনেকটাই প্রশমিত হয়ে গেল। তার কারণ একটুখানি এগোলেই চারপাশে দেখতে পারবেন অজস্র প্লাস্টিক, নানান রকম খেয়ে ফেলা বর্জ্য, এই সমস্ত ভর্তি হয়ে রয়েছে। এত সুন্দর একটা জায়গা, এরকম একটা আইল্যান্ডের মতো প্লেস, সত্যি আমাদের একদম অ্যাসেট এই জায়গাগুলো। সেখানে এতটা নোংরা, এতটা অপরিচ্ছন্নভাবে পড়ে রয়েছে, দেখে খুব খারাপ লাগছে। মানে যদি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কেউ দেখেন বা ডিভিসির কেউ দেখেন বা ফিশারিজের কেউ দেখেন, ফরেস্ট ডিপার্টমেন্টের, আমাদের চ্যানেলের তরফ থেকে প্লিজ এটা একটা অনুরোধ যে আপনারা একটুখানি এই দিকটা দেখবেন, যাতে এত সুন্দর একটা আইল্যান্ড এভাবে এই রকমভাবে নষ্ট না হয়ে যায়, এতটা অপরিচ্ছন্নভাবে না থাকে। এগুলো তো আমাদেরই অ্যাসেট, এগুলোকে আমাদেরই দায়িত্ব নিয়ে বাঁচাতে হবে। এবং যারা দর্শক বন্ধুরা দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারাও যদি এখানে আসেন আনন্দ করুন, মজা করুন, খাবার দাবার খান, সব ঠিক আছে, কিন্তু এইভাবে আমাদের জায়গাটাকে এতটা অপরিচ্ছন্ন করবেন না, তাহলে ভবিষ্যৎটা আমাদেরই খারাপ হবে, আমার আপনার সকলের। এরকম একটা অপূর্ব সুন্দর আনরিয়ালিস্টিক সানসেট দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে এই রকম সানসেটের টাইমে, মানে ঠিক বিকেল 5টা 10 এই সময়ে এই আনন্দদ্বীপে। পুরো সূর্যের ওপর থেকে এখন একটা কালো মেঘ চলে গেছে, সেজন্য সূর্যটা দেখা যাচ্ছে না, কিন্তু তাও যে লাল আভাটা পড়েছে ড্যামের জলে, আর তার সাথে চারপাশের এই পাহাড়, এই বোট, এই সবুজ গাছপালা, এই প্রকৃতি, এই পরিবেশ আর এই নির্জনতা আপনাকে যে অপার শান্তি দেবে, পৃথিবীর আর কোনো কিছুই বোধহয় আপনাকে এই শান্তির খোঁজ দিতে পারবে না। এইখানে জলের স্বচ্ছতাটা লক্ষ্য করুন একবার, একদম নিচের পাথরগুলোও পরিষ্কার দেখা যাচ্ছে। একদম আনন্দদ্বীপের যেখান থেকে আমরা সূর্যাস্ত দেখছি সেই জায়গা থেকে নিচের দিকে তাকালে এরকম স্বচ্ছ কাঁচের মতো পরিষ্কার জল আপনি দেখতে পাবেন। আর চারপাশের যা সৌন্দর্য, সত্যি বলছি ভাষায় প্রকাশ করার মতন নয়। দেখুন একদম ছবির মতো ফ্রেম সব। প্রায় আধ ঘন্টা এই অদ্ভুত সুন্দর একটি দ্বীপে সময় কাটিয়ে আমরা আবার ফেরার পথ ধরলাম। 86
82টা নৌকা, 2টো ঘুটঘুটি, একটা স্পিড বোট আছে এখানে। এই সাবধানে। এটাতে মাছ আছে? 30 কেজি 40 কেজি। হ্যাঁ 30-40 কেজি এক একটা আছে। মাছ ধরে নাকি এখানে? হ্যাঁ ধরে। আমরাই ধরি। বোটিং সেরে যখন আমরা ফিরলাম, আমাদের একেবারেই ঘরে ফিরতে ইচ্ছা হলো না। আবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম মাইথন ড্যামের দিকে। ও, আজকের সারাদিন ঘোরার জন্য আমাদের অটো ভাড়াটা তো আপনাদেরকে বলাই হয়নি। আজ এই সমস্ত সাইট সিইংয়ের জন্য আমাদের অটো ভাড়া পড়েছিল 550 টাকা। আপনারাও যদি এই মাইথনে আসেন, তাহলে সন্ধ্যের আলো জ্বলার পর এই ড্যামে একবার পায়ে হেঁটে আসবেন ঘুরে দেখতে। সম্পূর্ণ ড্যাম এবং তার আশপাশের চেহারা একেবারেই পাল্টে যায়। পিওর অর্গ্যানিক খাওয়া দাওয়া বলতে ঠিক যা বোঝায়, আমাদের আজকের ডিনারটা কিন্তু একদম সেটাই হচ্ছে। দুপুরবেলা যে হোটেলে আমরা খেয়েছিলাম অসাধারণ একটা লাঞ্চ, রাত্রিবেলা সেখানে অনবদ্য স্বাদের একটা চিকেন, সাথে ভাত, তার আগে ডাল, সবজি, আলু ভাজা হয়ে গেছে, সেটা আর দেখাইনি। স্পেশাল যে ব্যাপারটা এই চিকেন, এইটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। একবার গালে তোলার পর মনে হলো যে আপনাদের সাথে এটা শেয়ার করাটা দরকার, না হলে অন্যায় করা হবে। অসম। কি যে ভালো, মানে যারা ঘরোয়া খাবার দাবার খেতে পছন্দ করেন, বেশি তেল মশলাদার খাবার নয় আমার মতো, তাদের জন্য একদম পারফেক্ট। ভীষণ ভীষণ ভালো। কত দাম চিকেনটা? 150 টাকা 5 পিস। দারুণ কিন্তু। দারুণভাবে ডিনার শেষ হলো। কালকে আবার নতুন দিন শুরু করতে হবে, নতুন গল্প নিয়ে আসতে হবে। আজকে গুড নাইট। আমাদের আজকের মাইথনের গল্প ছিল এই অবধি। যদি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যদি এই মাইথন ভ্রমণ নিয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থেকে থাকে, নির্দ্বিধায় সেটা আমাদেরকে জানাতে পারেন। আমরা যথাসাধ্য আপনাদেরকে উত্তর দিয়ে সাহায্য করবার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। আগামীকাল শুরু হবে আরও একটা নতুন যাত্রা। আমরা আগামীকাল যাব পাঞ্চেতের দিকটাতে, ওইদিকে বেশ কিছু অফবিট সাইটও আপনাদেরকে দেখাবো। তাই আমাদের পরের পর্বের ভিডিওটাতে চোখ রাখুন আর আমাদের সাথে থাকুন, সাথে রাখুন সম্পিতানু ব্লগসকে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।